মানুষের জীবনে সময়ের মূল্য দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর সময়ের মূল্যকে আমরা সবসময় যেন সেভাবে ইম্পর্টেন্সটা দেই, সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই রকম একটি আবেদন জানিয়ে শুরু করছি আজকের কুইজ শো জানার আছে বলার আছে। ইভান স্যার তোমাদের সাথে আছি। শুরুতে খান একাডেমি সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানাতে চাই। সকলের জন্য সব জায়গায় বিনামূল্যে বিশ্বমানের শিক্ষাদান, এই স্লোগান নিয়ে 2006 সালে প্রতিষ্ঠিত হয় খান একাডেমি। অনলাইন ভিত্তিক এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খান। ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল মিলিয়ে 3000-এরও বেশি ভিডিও টিউটোরিয়াল নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। বীজগণিত, পাটিগণিত, ইতিহাস, ব্যাংকিং, পদার্থবিজ্ঞান সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় ভিডিও লেকচার রয়েছে খান একাডেমিতে। যে কোনো বয়সের মানুষ বিনামূল্যে এসব বিষয়ে জ্ঞান আরোহণ করতে পারে। জানা হলো আজ আমাদের সাথে কে আছেন সেটাও জানাবো। আমাদের সাথে আছেন হার্ট থ্রুপ, ডেফিনেটলি সে ইশিকা খান, মডেল অভিনেত্রী। তার সাথে কথা বলবো এবং তোমাদের ফোন কলের বরাবরের মতন অপেক্ষায় রইলাম। হ্যালো। হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আমি এখন ভালো আছি। এখন ভালো আছো? কেন এতক্ষণ খারাপ ছিল? ওকে না, এতক্ষণ মোটেও খারাপ ছিলাম না। অনুষ্ঠান শুরু হলে এমনি ভালো লাগে, সবার সাথে কথা হয় তাই, এবং অনেক দিন পরে মানে আফটার আ ভেরি লং ডেজ তোমার সাথে আবার দেখা হলো। লাস্ট শো তোমার সাথেই ছিল। সো হ্যাঁ কিন্তু আসার পর ফার্স্ট শো আমার সাথে না। যাই হোক, আমি একটা অন্যরকম বিষয় মানে তোমাকে পেয়ে আরেকটা কারণে ভালো লাগছে যে লাস্ট সানডে আমরা সবাই সেলিব্রেট করলাম ইন্টারন্যাশনাল মাদার্স ডে, আর তুমি প্রথমবারের মতো মা হয়েছো। সো একটা খুব উপস্থাপকের জায়গা থেকে খুব একটা কেমন প্রশ্ন জানো, অনুভূতি কি জিজ্ঞেস করতে চাইছি না, কিন্তু আসলে মন থেকে জানতে চাইছি যে প্রথম মা হওয়ার একটা তো অনুভূতি আছে, সেটা একটু শেয়ার করো। আসলে মাঝে মাঝে ড্রিম মনে হয় যে আমি মা হয়ে গিয়েছি, বাট হ্যাঁ, যখন ঘুমানোর সময় বেবিকে ঘুম পড়াচ্ছি, ঘুম থেকে উঠে তার চেহারা দেখছি, একটা কেমন যে ফিলিংস অ্যাকচুয়ালি বলা যায় না। আর এটা ফিল করছি অনেক রেসপন্সিবিলিটি আছে, অনেক কিছু দেওয়ার আছে, অনেক কিছু শেখানোর আছে বাচ্চাকে। মা হিসেবে নিজেকে পারফেক্টভাবে এখন তুলে ধরারও একটা সুযোগ আসছে। সো ইটস আ ভেরি বিগ রেসপন্সিবিলিটি অ্যান্ড ব্লেসড মনে হয় নিজেকে। ডেফিনেটলি মানে হ্যাভেনলি ফিলিং তোমার ভিতরে কাজ করছে, আমরা তোমাকে দেখে বুঝতে পারছি। এর আগের ইশিকা যখন সে নিজে মা ছিল না, নিজের মায়ের প্রতি তার ফিলিংসগুলো শেয়ার করা বা সবকিছু আমরা কিন্তু অনেকটা জানি। সো আমরা সবসময় বলি না যে নিজে যখন বাবা হয়ে যাও বা নিজে যখন মা হয়ে যাও তখন ব্যাপারটা বুঝতে পারো। সো সেই ডিফারেন্সটা আসলে কি? সো ট্রু। যেমন আগে মার প্রতি ফিলিংস তো অবভিয়াসলি আমাদের সবারই কাজ করে, কিন্তু যতক্ষণ না নিজের উপরে ওই ফিলটা কাজ হয় যে আমিও এখন মা, আমার মা আমাকে এভাবে বড় করেছে, এভাবে এভরিডে জন্মের দিন থেকে শুরু করে এই স্কুলে নেওয়া, কলেজে যাওয়া, ইউনিভার্সিটিতে যাওয়া, বিয়ে দেওয়া, বিয়ের পর মেয়ে সংসারে বা ছেলে কিভাবে সংসার করবে, ইটস এ ভেরি বিগ রেসপন্সিবিলিটি। আই থিঙ্ক আমাদের বেড়ে ওঠার পিছনে বাবা কিন্তু অবভিয়াসলি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, বাট সম্পূর্ণভাবে মাই একটা বাচ্চাকে খাওয়ানো, গোসল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং করে। সো এখন মনে হয় মায়ের জন্য যা করেছি অনেক কম, আরও অনেক কিছু করার আছে। অ্যান্ড থ্যাঙ্কস টু মা যে তুমি এত সুন্দর করে মানে আমাদেরকে লালন পালন করে এই পর্যন্ত নিয়ে এসেছো। সো অনেক বেশি রেসপেক্ট অ্যান্ড ভালোবাসা চলে এসেছে মায়ের প্রতি। দো উই ডোন্ট বিলিভ যে মা দিবসই শুধু মাকে ভালোবাসা বা এটা না, এটা একটা উপলক্ষ মাত্র। সো তুমি কিভাবে সেলিব্রেট করলে লাস্ট মাদার্স ডে, মানে অ্যাজ এ মাদার অ্যান্ড ফর ইয়োর মাদার? অ্যাজ এ মাদার আমি আমার বাচ্চাকে বলি বলো বলো মাদার্স ডে, বলো বলো হ্যাপি মাদার্স ডে মাম্মা। ওকে, সো এভাবে ওকে বলেছি। ওই দিন আমার শো ছিল, সো আমি একটু বিজি ছিলাম, বাট যতটুকু পেরেছি দিনের বেলা আমি ওকে সাথে নিয়েছিলাম। আর মাকে রাতের বেলা আমার কেন যেন মাকে ভালোবাসি বা মাদার্স ডে বলতে না একটু শাই ফিল করি, একটু জড়তা লাগে। হ্যাঁ জড়তা লাগে। তারপরও বলেছি হ্যাপি মাদার্স ডে, মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আম্মু বলেছে থ্যাংক ইউ। তো পরে আজকে মাকে গিফট করেছি অনেক কিছু, শপিং টপিং করে মাকে, মানে আমি কখনো কাঁচা বাজার করি না, আজকে আমি কাঁচা বাজার করেছি। আমি একটা কাজ করব এখন, কি? ফোন নিব একটা। হ্যাঁ শিওর। কে আছো? হ্যালো, হ্যাঁ নাম বলো। সাবিলা। সাবিলা, আচ্ছা কোন স্কুলে পড়ো এবং কোন ক্লাসে? ডাক্তার খাস্তগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ক্লাস 6। বেটার। এবার বলো যে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বাংলার মুখ। বাংলার মুখ, ওকে। বাংলার মুখ থেকে তোমার জন্য আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন বনাঞ্চলকে চিরহরিত বন বলা হয়? অপশনগুলো বলছি: ক মধুপুর বনাঞ্চল, খ সিলেট বনাঞ্চল, গ পার্বত্য বনাঞ্চল। মধুপুর বনাঞ্চল। মধুপুর বনাঞ্চল। must say too sorry to you because এটা কারেক্ট না। কারেক্ট অ্যান্সারটা ছিল গ পার্বত্য বনাঞ্চল।
ডোন্ট ওয়ারি, আমরা জেনে নিলাম আর কি। একটা ফোন নেই ইশিকা। হ্যালো। আমি আজিজ। আচ্ছা, স্কুলের নাম বলতে হবে আর কোন ক্লাসে পড়ো সেটাও বলতে হবে। বিএন ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ খুলনা ক্লাস 7 এ। সো আমি আমার মনে হয় যে তুমি কি এভরিডে ইংলিশ নিতে চাও নাকি অন্য কোনো বিভাগ? কোন বিভাগ নিবা? বাংলার মুখ। বাংলার মুখ, ব্রিলিয়ান্ট। মানে সাধারণত ইংলিশ মিডিয়ামে যারা পড়ে ওরা এভরিডে ইংলিশটা সবার আগে নেয়, বাট ভালো লাগলো। বাংলার মুখ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের শিক্ষামূলক কার্টুন সিরিজ মিনা কোন শিল্পীর সৃষ্টি? অপশনগুলো হচ্ছে ক মুস্তাফা মনোয়ার, খ রফিকুন নবী, গ তানভীর কবির। বলো, আমাদের সবার প্রিয় মিনা। তানভীর কবির। ওহো, উত্তর সঠিক নয়। সঠিক উত্তর, এটা আমাদের জানা উচিত সবার, মুস্তাফা মনোয়ার। এক্স্যাক্টলি, বাহ। ওকে ইশিকা, একটু এবার একটু অন্যরকম প্রসঙ্গে আসি, যে তুমি আবার একটা লং গ্যাপের পরে কাজ শুরু করেছো। সো এখন কি করছো? এখন টিভিসি নিয়ে কথা চলছে, এই মাসে একটা টিভিসি হওয়ার চান্সেস আছে। তারপরে নাটক, ঈদের নাটক করছি। আমি ক্রিকেটার হতে চাই, সিরিজ হবে একটা। আচ্ছা, মনে হয় যে তুমি সেটা আসলে মনে মনে হতেও চাও। না, আমি হতে চাই না, আমার যে কো আর্টিস্ট থাকবে তাকে আমি বলি ইউ হ্যাভ টু বি আ ক্রিকেটার, আদারওয়াইজ তোমার সাথে আমার রিলেশন পসিবল না। তাই নায়কের স্লোগান থাকে আমি ক্রিকেটার হতে চাই। আচ্ছা, সো এটা একটা সিরিজ যাবে ঈদে, বান্না ভাইয়া করছে। আর তারপর আরো 2টা নাটকের কথা চলছে, এখন আমি কনফার্ম করিনি। তাছাড়া এখন তো ওই যে ট্রাই নেশন সিরিজ আর হলো গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পুরো আমি একটা শো করছি একটা টিভি চ্যানেলের। না, সেটার কথা আমরা শুনবো, কালকে বাংলাদেশের খেলাও আছে নিঃসন্দেহে। কিন্তু এই যে একটা লং গ্যাপের পরে আবার কাজে ফেরা, সো এটা একটুখানি মানিয়ে নিতে খানিকটা কষ্ট ঠিক বলবো না, একটু অন্যরকম লাগছে কিনা, বা তোমার কি হচ্ছে আসলে? অনেকদিন পর মেকআপ নাও স্টার্ট করেছি, একটু আনইজি লাগে। সিরিয়াসলি? হ্যাঁ, লাইক নো অফেন্স প্লিজ, মেয়েরা তো ন্যাচারালি সবসময় মেকআপ না, আমি নেইনি। আমি 6 মান্থস যে ইউকে তে ছিলাম আমি একদমই নেইনি। আর হয়েছে গিয়ে যে আসলে মানিয়ে নিতে গিয়ে, হ্যাঁ অনেক দিন যে শুটিং করি না, একটু শুট করছি আবার একটু গ্যাপ নিচ্ছি, এটা মানে ইউজ টু না, একা একা বসে থাকছি। বাট হ্যাঁ, অনেকদিন পর ফেরারও একটা আনন্দ আছে যে আমি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, সেম সবার সাথে সেই পরিচিত মুখগুলো, দেখা হচ্ছে, সেই এনভায়রনমেন্ট, এন্ড সবাই খুব ওয়ার্ম ভাবে ওয়েলকাম করছে। মাদার হয়ে গেলে দেখা যায় না মাদার হয়ে গিয়েছে, বাট আলহামদুলিল্লাহ ওই যে একটা নেগেটিভ ভাইব ওটা আমি এখন পর্যন্ত পাচ্ছি না। সো সেদিক থেকে আই এম হ্যাপি। হ্যাঁ, একটু তো টাফ মনে হচ্ছে, বাট হ্যাঁ কাজে ফেরার একটা আনন্দকে আমি এখন এনজয় করছি। কিছুদিন পর বুঝতে পারবো যে কেমন লাগছে। তুমি যে কাজটা করছো, আগের ইশিকার সাথে ইশিকার ম্যাচিউরিটি লেভেল কিংবা কাজ করতে গিয়ে এই রকম কোনো একটা ডিফারেন্স ফিল করছো কিনা? কাজ করতে গিয়ে অবভিয়াসলি অনেক ম্যাচিউর হয়েছি, অ্যান্ড 6 মান্থস অনেক বেশি তোমাদের অ্যাঙ্কারিং দেখেছি, তারপর অ্যাক্টিং দেখেছি, সো অনেক কিছু শিখেছি। ইয়া, ইটস ট্রু, বিকজ ওখানে সবাই বিজি, আমি অনেক একা টাইম পেতাম, একা থাকতাম সো ওই টাইমটাতে আমি ট্রাই করতাম নাটক দেখার, মুভি দেখার, ইংলিশ মুভি হোক, বাংলা মুভি হোক, নাটক যত আমাদের বাংলা সিনিয়র্সরা করেছেন ওগুলো ট্রাই করেছি। কারণ আমার কাছে লাগে অ্যাক্টিংয়ে, আমি যেহেতু থিয়েটার ব্যাকগ্রাউন্ড না, সো আমার শেখার অনেক কিছু আছে। সো আমি এখনও ওরকম পারফেকশনে পৌঁছাতে পারিনি, এটা অনেক দূর। সো পারফেকশন ভাবে নিজেকে মেনটেন করতে হবে। সো তাই পারফেক্টলি ট্রাই করেছি প্রত্যেকটা ক্যারেক্টার কিভাবে আমি আরো কত ডেলিভারি ভালো দিতে পারি। তাই আমার করা নাটকগুলো আমি দেখেছি, কি কি মিস্টেক করেছি সেটাও দেখেছি। কুইজ শো জানার আছে বলার আছে চলছে। ইভান সাইড তোমাদের সাথে আছি, ইশিকা খান মডেল অভিনেত্রী, তিনি আমাদের সাথে আছেন এবং তোমাদের ফোন করার অপেক্ষায় আছি। ইশিকা, আমি জানি যে তুমি একজন পিওর ক্রিকেট লাভার। সো দোজ ডেজ যখন তুমি ইউকেতে ছিলে, বাংলাদেশ বেশ কিছু সিরিজ ম্যাচ খেলেছে, তোমার হাহাকার আমরা ফেসবুক পোস্টে দেখেছি। সো কতটা আসলে মিস করেছো, বা ওখানে ওই মোমেন্টগুলো কিভাবে কাটতে, কিভাবে খেলা দেখতে, বা আরেকটু প্রশ্নটা শেষ করি, ইংল্যান্ড আরেকটা বড় শক্তি ক্রিকেটে, এর মাঝখানে ইংল্যান্ডের সাথেও বাংলাদেশ খেলেছে। সো ওই দেশে বসে সেই এক্সপিরিয়েন্সগুলো, ওদের ইয়েগুলো কেমন ছিল, ফিডব্যাকগুলো কেমন ছিল? ইংল্যান্ড যে বাংলাদেশের সিরিজটা ছিল ওটা দেখার জন্য, ওই দেশে অ্যাকচুয়ালি ক্রিকেট খেলা দেখার জন্য তোমার চ্যানেল কিনে নিতে হয়, এন্ড দোজ আর ভেরি এক্সপেন্সিভ, কার্ড দিয়ে পে করে নিতে হয়, অনেক পে করতে হয়। তো
তো চ্যানেল থাকেই না, দে আর সো ক্লেভার, মানে কোনো চ্যানেল খেলা দেখার নেই। তো ফার্স্ট সিরিজ ইংল্যান্ড বাংলাদেশেরটা আমি আমার ফাদার ইন লকে বলার পর সে ওটা কিনে দেয় আমাকে চ্যানেলটা, তো আমি ম্যাচ দেখি। তো ঘরে এরকম মোমেন্ট ছিল, আমি বাংলাদেশি, আমার শ্বশুর ছেলেদের পক্ষ নিচ্ছে আবার আমার পক্ষ নিচ্ছে, মানে ওরা তো সবাই ভাই বোন ওখানে, সো ওরা ইংল্যান্ডে সাপোর্ট করছিল। সো হই হুল্লা, আমি জিততাম আমি লাফাতাম, আবার ওরা জিততো ওরা লাফাতো, সো এরকম একটা ছিল। সো আমি অনেক এনজয় করেছি। তারপরে যখন বিপিএল স্টার্ট হলো, আমি বিপিএলটা মিস করতাম। তারপর অনেকদিন পর, মেবি 1 উইক পর জানতে পেরেছি একটা চ্যানেল ওখানে বিপিএল দেখাচ্ছে। সো ম্যাচগুলো দেখতাম না, খুব হাহাকার ছিল। দ্য ফার্স্ট টাইম আমি মাঠে যাচ্ছি না। সো ওটা পরে ইউটিউবেও দেখেছি অ্যান্ড ওই চ্যানেলটাতেও দেখেছি। তারপরের সিরিজগুলো অ্যাকচুয়ালি খুব কম দেখা হয়েছে বেবি হওয়ার পর। ছোট বাচ্চাকে আসলে সারাক্ষণ চোখের মধ্যে আড়াল করা যায় না, রাখতে হয় চোখের পাশেই। সো একটু মিস করেছি। তাছাড়া হ্যাঁ, সবগুলো আসলে তুমি দেখার চেষ্টা করেছো। আচ্ছা, তুমি বাংলাদেশের একটি ক্রিকেট সমর্থক গোষ্ঠীর সাথে খুব সক্রিয়ভাবে জড়িত এবং এসেও সেটার বেশ কিছু কাজও তুমি আবার করছো, সেটা সম্পর্কে একটু শুনতে চাই। বিসিএসএ, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। অ্যাকচুয়ালি আমাদের দেশে আমরা যে সাপোর্টার্স অনেক মানে তারা ট্রাই করে একটা সেলফি তোলার জন্য প্লেয়ার্সদের সাথে, মাঠে গিয়ে খেলা দেখার জন্য অনেক সাপোর্টার্সই পারে না। তারপরে ধরো যে একটা টিমের আমাদের বাজে টাইম যাচ্ছে, ওই সময় না আমাদের সব সাপোর্টার্সকে আমরা মোটিভেট করি যে আমরা যদি তাদেরকে মোটিভেট না করি, আমরা স্ট্রংলি তাদেরকে সাপোর্ট না করি, প্লেয়ার্সটা কিন্তু ভেঙে যাবে। সো ওই মেন্টালিটি নিয়েই কিন্তু আমরা চেষ্টা করছি অ্যান্ড আমরা অলরেডি একটা ব্রাঞ্চ ইউকেতেও খুলেছি। ওয়ান্ডারফুল। সেটার সাথে কারা কারা আছে সেটা আমি একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, কিন্তু আমার সাথে একজন আছে ফোনে, তার ফোনটা একটু নিতে চাই। শিওর। কে আছো? হ্যালো, হ্যাঁ, নাম শুনি। আমার নাম সিনথিয়া। আচ্ছা, স্কুলের নাম আর কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10 এ পড়ছি, আমি গাজীপুর থেকে। ওকে, স্কুলের নামটা তো বলো নাই। খায়রপুর বাদশামী অগ্রণী বিদ্যালয়। এবার বিভাগ বলো, কোন বিভাগ আমি থেকে পড়ছো? শিক্ষা আপুর সাথে কথা বলবো একটু। আচ্ছা, আগে বলো যে কোন বিভাগটা, তারপর বলছি। বাংলার মুখ। বাংলার মুখ তো শেষ হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে গুণীজনের বাণী। গুণীজনের বাণী, ঠিক আছে। এবার গুণীজনের সাথে কথা বলো। হ্যালো। হ্যালো আপু, ইউ কেমন আর লুকিং সো কিউট। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো আপু? ভালো, তুমি কেমন আছো? অল্প কথা। এই তো ভালো আছি। লেখাপড়া কেমন চলছে? এই তো, দোয়া করো। লেখাপড়া কেমন চলছে এখন আমরা বুঝতে পারবো কুইজ খেললে। এখন কুইজে আমি চাই লাস্টে দুজন তো পারলো না, আমি প্রে করছি তুমি যেন জিতো। সো গুড লাক। আপু, আমি তোমার সাথে কথা বলার জন্য। তাহলে তুমি কি কুইজ খেলবে না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা চলো তাহলে প্রশ্নে যাই। প্রশ্ন হচ্ছে, অজানা বিষয় জানার নাম বিদ্যা, আর জানা বিষয়কে কাজে পরিণত করার নাম জ্ঞান। অসাধারণ। এই কথাটি কে বলেছেন? অপশনগুলো হচ্ছে ক আব্দুস সালাম খাঁ, খ মোতাহের হোসেন চৌধুরী, গ আহমদ সফা। মোতাহের হোসেন চৌধুরী। তুমি দোয়া তো করলা, বাট লাগেনি দোয়াটা, দুঃখিত। সঠিক উত্তরটা আমরা জেনে রাখি। এত সুন্দর একটি কথা বলেছেন আব্দুস সালাম খাঁ, জেনে রাখলাম। একটা ফোন নেই। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো, নাম বলো। আমি সারিয়া বলছি। আচ্ছা, স্কুলের নাম আর কোন ক্লাসে পড়ো? আমি মিশন গার্লস হাই স্কুল ক্লাস 7। ফারিয়া, তোমাকে তোমার টেলিভিশনের ভলিউমটা একটু মিউট করতে হবে। আমি তোমার টেলিভিশনের ভলিউমটা একদম কমিয়ে নাও। হ্যাঁ, এবার বলো যে কোন বিভাগ থেকে প্রশ্ন করব। আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থা, ঠিক আছে, আমার সামনেই আছে। তোমার জন্য আমার প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সংস্থা থেকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? অপশনগুলো হচ্ছে ক আবুল আহসান, খ ইব্রাহিম জাকি, গ নাইমুল হাসান। ইব্রাহিম জাকি। দুঃখিত, সঠিক নয়, আসলে কঠিন একটু। সঠিক উত্তর হচ্ছে আবুল আহসান। হ্যাঁ, সব ভালোই টাফ ছিল লাস্ট হ্যাঁ, tough এই ছিল। দুইটা কোয়েশ্চেন।
ওকে, ইশিকা, তোমার উল্লেখযোগ্য কিছু কাজের কথা একটু শুনতে চাই, যেগুলো মাঝে মাঝে এখন আমরা দেখি অনেক সময় রিপিট হয়, পুনঃপ্রচার হয়, যেগুলো আগে করে গিয়েছিলে। আমার কাছে সব কাজই কিন্তু তারপরে একটু কাজ, কিছু কাজ কিন্তু যেগুলো আলাদা অ্যাকচুয়ালি লাগে। ফোকাসে এসেছে, সিরিয়াল 9.5, দেন একদিন ছুটি হবে এনটিভিতে, হ্যাঁ। তারপরে আর যদি টেলিফিল্মগুলো নিয়ে বলি, এতটা ভালোবাসি, দেন দি আর্টিস্ট মোশাররফ করিম ভাইয়ের সাথে। এতটা ভালোবাসি কাজটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। থ্যাংক ইউ। আরও আসবে একটা টেলিফিল্ম, ওটা আমার কাছে আমি ফিল করেছি, ইভেন আমার ডিরেক্টরও বলেছে যে তোমার অ্যাক্টিং এটা দেখার পর মানুষ ফিল করবে ইয়া ইশিকা অনেক ভালো অ্যাক্টিং করতে পারে। অলরাইট, হ্যাঁ বলো। সো এই যে এগুলো, তারপরে গড তাহসান ভাইয়ের সাথে একটা ছিল কি যেন নাম, অ্যাডিকশন। তারপরে আমি যে কালো চরিত্রে কয়েকটি করেছি, সিরিজ এনটিভিতেই যায়, একটা সিরিজ করেছিলাম যে কালো যে মেয়েদের লাইফে কি ফেস করতে হয়, যে ট্রু কাহিনী নিয়ে যে করা হয় সিরিজগুলো, ওটা একটা করেছিলাম, ওটা এনটিভিতে গিয়েছে। ওখানে অ্যাক্টিংয়ের অনেক স্কোপ ছিল, সো ওই কাজটাতে আমি অনেক রেসপন্স পেয়েছি। সো অবভিয়াসলি ওই কাজটার কথা না বললেই না। অ্যান্ড ফিল করেছি যারা আসলে গায়ের রঙের কারণে এই সমাজে এত মানে কঠোর কঠোর সিচুয়েশন ফেস করে, এটা আসলেই দুঃখজনক। অনেক শিখার ছিল ওটা থেকে। ওকে, আর সামনে যে কাজগুলো তুমি করছো, এখন কি একটু ক্যারেক্টার বেছে বেছে বা মানে তোমার ভাবনাটা কি থাকে, বা কোন কোন কি ধরনের কাজ আসলে করতে চাইছো? এখন অ্যাকচুয়ালি একটা চ্যালেঞ্জ আমার জন্য, বিকজ আমি মম হয়ে গিয়েছি, তার মানে এই না যে আমাকে ওই ইমেজটা কি ক্যারেক্টার, ইয়া অবভিয়াসলি আই হ্যাভ টু মেইনটেইন দ্য সেম ইশিকা না হলেও আমি তো নিজেকে নিউ বর্ন ভাবছি, আমি এখন নতুনভাবে জন্ম নিয়েছি। সো আমাকে নিজেকে মেনটেন করা, অ্যান্ড অ্যাকচুয়ালি ভালো ক্যারেক্টার, সেটা একটা গ্রামের মেয়ে হোক, একটা শহরের মেয়ে হোক, একটা রাগী গার্লফ্রেন্ড হোক, একটা মানে সফট গার্লফ্রেন্ড হোক, যে কোনো ক্যারেক্টার যেখানে অ্যাক্টিংয়ের অনেক ভালো স্কোপ আছে, অবভিয়াসলি আমি এগুলো করব। জানার আছে, বলার আছে। দেখছো ইভান সাইড তোমাদের সাথে আছি, ইশিকা খান আছেন, এবং ফোনে কে আছো? হ্যালো। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমার কথা যদি আমি শুনি সেটা কেমন লাগে বলো? আমি তো তোমার কথা শুনতে চাই। টেলিভিশনের ভলিউমটা মিউট করে দাও না। শুনতে পাচ্ছ? জি জি শুনতে পাচ্ছি। বাহ বাহ, এবার বলো যে তুমি কি জানো কোন বিভাগটি খেলবো? জি, ছবির গ্যালারি। ছবির গ্যালারি। চলো তাহলে ছবি দেখো। তোমার নাম কিন্তু বলনি, কোন স্কুল কোন ক্লাসে পড়ো সেগুলোও বলনি। আমার নাম ঐশী, আর আমি সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজে পড়ি। কোন ক্লাস? ক্লাস 9। ক্লাস 9, ফাইন, ঠিক আছে। ছবিটা দেখাচ্ছি। ইনি একজন টেনিস স্টার। হ্যাঁ, ছবির এই টেনিস তারকার নাম তোমাকে বলতে হবে। অপশনগুলো বলি। ক ডেভিড ফেরার, খ টমাস ব্রেইডস, গ মারিন সিলিক। বলো। ডেভিড ফেয়ার। তুমি কি বলছিলে? ক ক কি? নামটা বলো। আই ফরগট দ্য নেম, সরি, যাই হোক। দ্যাটস রাইট, ব্রিলিয়ান্ট। তোমার ক আর ওর ডেভিড ফেয়ার বলা দুটোই কারেক্ট। বাট এত মানে ডোন্ট বি সো হ্যাপি, তোমাকে 500 টাকার বই দিচ্ছি না, বইটা পাচ্ছে ও। আই এম হ্যাপি ফর হার। ওকে, দ্যাটস গুড। নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে? কনগ্রাচুলেশনস। ছবি দেখো। ছবির এই ভাস্কর্যের নাম বলো। ভাস্কর্যটির নামগুলোর অপশনগুলো হচ্ছে ক প্রত্যয় 71, খ মুক্তি 71, গ চেতনা 71। চেতনা 71। চেতনা 71। উত্তরটি নিতে পারছি না, দুঃখিত। সঠিক উত্তর ছিল ক প্রত্যয় 71। আরেকটা ফোন নেই। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নাম বলো। আনাম। কি? আনাম। আনাম? আনাম কোন স্কুলে পড়ে? দিনাজপুর জিলা স্কুল। দিনাজপুর, বাহ। আর কোন ক্লাস? 7। 7। বলেন আনাম কোন বিভাগ থেকে উত্তর দেবেন? খেলার মাঠ। খেলার মাঠ। অফ our favorite. Thank you very much. All right, first question is 2016-17 মৌসুমে চ্যাম্পিয়ন স্প্যানিশ লা লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ গোল করেছেন লিওনেল মেসি। বলতে হবে
দ্বিতীয় সর্বোচ্চ গোল কার? অপশনগুলো হচ্ছে ক লুইস সুয়ারেস, খ ক্রিস্টিয়ানো রোনালদো, গ আতোয়া গ্রিজম্যান। Why are you so happy? খ ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো উত্তরটি আমি নিলাম, কিন্তু সরি, কারেক্ট না। কারেক্ট আনসার তারই আসলে টিমমেট বার্সার আরেকজন খেলোয়াড় লুইস সুয়ারেস, উরুগুয়ের স্ট্রাইকারও বটে। তিনি 28টি গোল করেছেন, জানা হলো। আচ্ছা, আমরা ক্রিকেট নিয়ে কথা বলছিলাম। কালকে বাংলাদেশের খেলা আছে নিউজিল্যান্ডের সাথে। সো বাংলাদেশের খেলাকে তুমি অনেক বেশি ফলো করো। সেই প্রশ্নে যাবার আগে একটু তোমাদের সংগঠনে কারা কারা আছে, কবে থেকে সেটা ফর্ম করলো এবং কি কি অ্যাক্টিভিটিস করো সেগুলো একটু শুনতে চাই। ক্রিকেটার্স সাপোর্টার্স যে সংগঠন। আমাদের 4 বছর হয়ে গেছে। আমাদের এই বিসিএস এর পিছনে সর্বপ্রথম যদি দুজন ব্যক্তির নাম আমি বলি তাহলে জুনায়েদ পাইকার আর জাভেদ আলী। তারা দুজনই অ্যাকচুয়ালি ফার্স্ট প্ল্যানিং করে দুজন মিলে, দেন আমাকে নিয়ে যায়, থার্ডে আমি ইন হই। তারপরে আরো বড় বড় আমাদের জার্নালিস্ট আছে, বড় বড় অনেক বিভিন্ন প্রফেশন থেকে এক একজন যারা ক্রিকেটকে পিওরলি লাভ করে। অ্যাকচুয়ালি আমরা কোনো কিছু এখানে আমাদের বেনিফিটস সকলের হাসি, সাপোর্টার্সদের হাসি। আমরা ট্রাই করছি আমাদের তরফ থেকে যার যতটুকু সামর্থ্য আছে দিয়ে সেই সব সাপোর্টার্সদের মুখে হাসি ফুটানোর। অ্যান্ড আমরা খুব লাকি যে খুব তাড়াতাড়ি আমরা ইউকেতে একটা ব্রাঞ্চ খুলে ফেলেছি। অলরেডি 80 জন মেম্বার্স আছে ওখানে। সালাম নামে একজন ভাইয়া আছে, সে ভাইস প্রেসিডেন্ট। আর জুনায়েদ পাইকার আমাদের বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ওখানে সালাম ভাই হলো প্রেসিডেন্ট। সো অ্যাকচুয়ালি ওখানে আমার যাওয়ার কথা ছিল, বাট আমি তো চলে এসেছি। একসাথে খেলা দেখতে যাব জার্সি পরে। বাট হ্যাঁ, এবার মাঠে আমাদের বিসিএস এর জার্সি পরা অনেক দর্শক দেখা যাবে। আমরা লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপেও দেখেছি যে ইন্ডিয়াতে গিয়ে বেশ কিছু বাংলাদেশ ইনফ্যাক্ট সবগুলো ম্যাচই ইভেন শ্রীলঙ্কাতেও আমরা শোয়েব আলীকে স্পন্সর করে পাঠানো হয়েছে। তাছাড়া আমাদের অনেক সাপোর্টার্স, ইভেন আমাদের প্রেসিডেন্ট সে নিজেও গিয়েছে এবার। এবং চেষ্টা করে যতটুকু আমরা পারি প্রত্যেকটা ম্যাচে গিয়ে আমরা যে আছি একটা গ্রুপ যে আছে বাংলাদেশ থেকে সব জায়গায় যাওয়ার চেষ্টা করছে। আমরা চেষ্টা করছি। আই এম গ্রেটফুল ওই সংগঠনের প্রতি, বিকজ ওটার মাধ্যমে তোমার সাথে আমার পরিচয় হয়েছিল, রাইট? সো উই আর ক্রিকেট লাভার, দ্যাটস ওয়াই বোধহয় সিনটাও ভালো হয়ে গিয়েছিল। কালকে বাংলাদেশের খেলা নিউজিল্যান্ডের সাথে, সেই প্রসঙ্গে একটু আসি। এবং আমরা কিন্তু বিভিন্ন নিউজ দেখছি যে আয়ারল্যান্ডে খেলাটা হচ্ছে, সেখানে বাংলাদেশ বেশ কিছু অব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছে। যে ধরনের ফ্যাসিলিটিস পাওয়ার কথা ছিল সেগুলো পাচ্ছে না। তারপরও বাংলাদেশ ফার্স্ট ম্যাচটা আর্লি উইকেট যাওয়ার পরেও কামব্যাক করছিল, সেখান থেকে কালকে নিউজিল্যান্ডের সাথে। সো হোয়াট ইজ ইওর এক্সপেকটেশন, কি হতে পারে কালকে ম্যাচে? অবভিয়াসলি আমি বলবো আয়ারল্যান্ডকে কিন্তু এখন ছোট করে দেখার কিছু নেই। গত ম্যাচ যে নিউজিল্যান্ডের সাথে ছিল খুব চমৎকারভাবে তারা ফাইট করেছে। কিন্তু আমার কাছে মনে হয় নিউজিল্যান্ডের সাথে যেহেতু খেলা, নিউজিল্যান্ডের অনেক পয়েন্ট আমরা ধরতে পেরেছি। আমার কাছে বোলিং মনে হয়নি তেমন একটা স্ট্রং, ফিল্ডিংও অনেকটা ওরা নড়বড়ে ছিল। সো আমাদের ওপেনিংয়ে 2-3টা স্ট্রং পার্টনারশিপ, আমরা 2-3টা স্ট্রং পার্টনারশিপ করতে পারলে আমার কাছে মনে হয় নিউজিল্যান্ডকে হারানো কোনো ব্যাপার না। হ্যাঁ, পিচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি জানি না ফার্স্ট ম্যাচ তুমি খেয়াল করেছো কিনা, পিচ পুরো গ্রিন ছিল, একদম গ্রিন ছিল, বোঝাই যায়নি। আর ইট ওয়াজ ভেরি টাফ, আমার হরিবল ছিল ইনফ্যাক্ট। হ্যাঁ, সো এরকম পিচে আমার মনে হয় না কোনো টিমই সচরাচর খেলে থাকে। তারপর বাংলাদেশ কিন্তু ভালো একটা কামব্যাক করেছিল উইকেট যাওয়ার পরেও। সো আশা করছি প্লেয়ার্সদের অ্যাকচুয়ালি মাইন্ডে রাখতে হবে প্রত্যেকটা প্লেয়ারকে ইন্ডিভিজুয়ালি প্লে করতে হবে। আদারওয়াইজ কিন্তু একটা ম্যাচ উইন করা ইজ নট সো ইজি। এভরি টিমই চায় তারা জিতবে। বাংলাদেশ দলের একটা প্লাস পয়েন্ট আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা কিন্তু একটা দল হিসেবে এখন খেলি, কেউ না কেউ দাঁড়িয়ে যায়। সো হোয়াট ডু ইউ থিংক নেক্সট ম্যাচে হুজ উইল বি দ্য কি প্লেয়ার? এনিওয়ান। আগে একটা ব্যাপার ছিল, হ্যাঁ, একটা সেলফিশনেস দেখা যেত আগে। এটা আমি ডিরেক্টলি বলছি বিকজ এটা আমরা দেখে এসেছি যে প্লেয়ার্সদের মধ্যে ছিল। এখন প্লেয়ার্সরা চায় আমরা একসাথে জিতবো, যেই পারফর্ম করুক না কেন আমাদের ম্যাচ জিততে হবে, ওদের টার্গেট থাকে। সো উইচ ইজ ভেরি পজিটিভ সাইড। অ্যান্ড আমি আশা করছি ওয়েদারটা অ্যাকচুয়ালি আমাদের জন্য একটু মানে ক্ষতিকর হয়ে যেতে পারে। বৃষ্টি যখন তখন নেমেই কিন্তু আসলে খেলাটাকে খুব বাজে। আমরা কিন্তু বেশ কিছুদিন আগে থেকে সেখানে গিয়ে প্র্যাকটিস ম্যাচ খেলেছি, সেখানে ভালো করেছি। ওয়েদারের সাথে আমরা একটা স্যুট আছি, বাট
মানে ওই দিনটার ওয়েদার, এখন বৃষ্টি হবে কিনা, লাস্ট দুটো ম্যাচে কিন্তু আমরা কম বেশি বৃষ্টি পেয়েছি। সো আশা করছি বৃষ্টি হবে না। আর আমি আশা করছি তামিম ভাইয়া যে রেসপন্সিবিলিটি নিয়ে ওই সবুজ ঘাসের মধ্যে প্লে করেছে, সো নিউজিল্যান্ডের মতন টিমের সাথে তার রেসপন্সিবিলিটি অবভিয়াসলি আছে, অ্যান্ড আই থিঙ্ক সে অনেক ভালো পারফর্ম করবে। সো আই থিঙ্ক প্রত্যেকেরই করতে হবে। আর বোলিংটা আমরা মিস করেছি, সো আই হোপ বলার রান মাশরাফি ভাই ব্যাক করছে, সো ইনশাআল্লাহ টিমমেটসের জন্য ইয়েস একটা খুবই তারা মাশরাফি ভাই থাকা মানে সবাই একটা মানে স্ট্রং ফিল করে নিজেদেরকে। সো আশা করছি ইজিয়ার হবে অ্যান্ড আমরা ফাইট করে জিতবো ভালো একটা। এবং নিউজিল্যান্ডের সাথে আমাদের কিন্তু সুখদ স্মৃতি আছে বেশ কিছু, কারণ বেশ কয়েকটা সিরিজ আমরা হোম সিরিজে যদিও তাদেরকে আমরা হোয়াইট ওয়াশ করেছিলাম। আর একটি বড় তোমার সাথে আমি একটু যোগ করি যে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি কিন্তু ওই কন্ডিশনই ওয়ার্ল্ড কাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন। সো লাস্ট ম্যাচেও আমরা তাকে ভালো খেলতে দেখেছি। খুব সংক্ষেপে শুনবো যে আফটার দ্যাট তুমি যেখানে এতদিন ধরে ছিলে বা যেখানে ইন ফিউচার হয়তো থাকবে ইউকে, সেখানে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে বাংলাদেশ, অ্যান্ড ইন এ ভেরি ডেঞ্জার জোন, গ্রুপ অফ ডেথ বলতে পারি সেই গ্রুপে আছে। সো একেবারে লজিক্যালি আবেগ দিয়ে না, হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন? কি মনে হয় বাংলাদেশ দল এই চ্যাম্পিয়ন্স লিগে কেমন করবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে? যেহেতু ট্রাই নেশন খেলা হচ্ছে, নিউজিল্যান্ডও আমাদের কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপে আছে, সো নিউজিল্যান্ডকে খুব ভালো করে তারা জানতে পারবে, তারা ফাইট করতে পারবে। সো নিউজিল্যান্ড আমার কাছে লাগে নিউজিল্যান্ডের সাথে জিতবো। ইংল্যান্ড অ্যাকচুয়ালি ঘরোয়া মাটিতে যে কেউ কিন্তু রাজা, ঠিক আছে? সো অবভিয়াসলি ইটস আ টাফ, বাট ইংল্যান্ডে বাংলাদেশের হিউজ সাপোর্টার্স আছে। সো এটা বাংলাদেশ সব সময় আমার কাছে লাগে যে 4টা ম্যাচ হবে বা 3টা ম্যাচ হবে, প্রত্যেকটাতে সাপোর্ট পাবে। তো আশা করছি অস্ট্রেলিয়া, অ্যাকচুয়ালি প্রত্যেকটা টিম যে কোনো মুহূর্তে বাংলাদেশ নিজেদের দিনে যে কোনো কিছু ঘুরিয়ে দিতে পারে, বাংলাদেশ এখন সেই শক্তিশালী একটা দল। আশা করছি আমরা আমার কাছে মনে হয় একটা ট্রফি আমাদের ঘরে আসার জন্য হাহাকার করছে, এন্ড প্লেয়াররা বেস্ট পারফরম্যান্স করলে আমরা ওটাতেই হ্যাপি। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ইশিকা আজকে সময় দেওয়ার জন্য। আবার ইনশাআল্লাহ কথা হবে। আজকের মতো বিদায় নিতে চাই। থ্যাংক ইউ ইভান, এন্ড থ্যাঙ্কস এনটিভি আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো বিদায় নিচ্ছি। কাল বাংলাদেশের খেলা, এবং কাল আগামী দিন প্রত্যেকটা সময় খুব বেশি ভালো থাকো, বইয়ের সাথে থাকো, বাবা মার কথা শুনবে। আল্লাহ হাফেজ।